রিয়া অসহায় দৃষ্টিতে থাকলো। প্রিয়র হাতে লাল শাড়ি দেখে ভিতর জ্বলে উঠল। শাড়ি 3 বছর আগে যে শাড়ি পরেছিল সেটাই ছিল শেষ পরা। বধূবেশে টকটকে লাল শাড়িতেই তো প্রতীক্ষায় ছিল মানুষটার। শ্বাস ফেলতে কষ্ট হয় শ্রেয়ার। ধরা কণ্ঠে শুধালো। আমি যাব না প্রিয়, তুই যা। সন্দিহান দৃষ্টি চেয়ে রইল প্রিয়। জহুরির ন্যায় পরখ করে বলল। কি হয়েছে শ্রেয়া? এত বছর ধরে এখানে আছি, রিয়ার সাথে কত আড্ডা দিয়েছি। এখন যদি না যাই ওর খারাপ লাগবে। একটাবার দেখা দিয়ে আয়, আর অবশ্যই শাড়ি পরে। সবাই সুন্দর করে সেজে গুজে যাবে, তুইও যাবি, ব্যাস। আপত্তি করলো না আর শ্রেয়া। শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। নিমশেষে ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। বাধাহীন ঝড়ে থাকে অশ্রুকণা। কি হতো সেদিন মেহেরিমা চৌধুরী ওকে ফিরিয়ে নিলে? ভুল কি মানুষের হয় না? ও তো চেয়েছিল ফিরে যেতে, নিজের অনুভূতিদের ঠুনকো হাতে দিতে চায়নি। বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়েছিল পূর্ণবা চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে। কিন্তু ফিরিয়ে দিল ওকে সেই বাড়ির কর্ত্রী। শক্ত কণ্ঠে বলেছিল, যে মেয়ে আমার ছেলেকে ফেলে একবার চলে গিয়েছে তুচ্ছ করে, তার পদধূলি এই বাড়িতে কখনোই পড়তে দিব না আমি। সে দরজায় তালা লাগিয়ে সিঁড়ির কাছে এলো। শাড়ি পরে হাঁটতে অভ্যস্ত নয় ও। সেই কবে পড়েছিল প্রিয় ওকে আসতে বলে ছাদে চলে গিয়েছে। ওখানে গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাত তো আর কম হয়নি। যখন ঘর হতে বেরিয়ে আসছিল তখনই আঁখিদয় আটকায় ঘরের কাটা 10-এর ঘরে। তন্মধ্যে একবার রিয়ার ছোট ভাই মিহান এসে দেখে গিয়েছে শ্রেয়া, আর দেরি করলো না। দ্রুত পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। 2-1 সিঁড়ি পেরোতেই আকস্মিক শাড়িতে পা ভেজিয়ে দেহ হেলে গেল পেছনের দিকে। শাড়িতে পা ভেজে দেহ হেলে গেল পেছনের দিক। ভয়ে অঙ্গ প্রত্যঙ্গ কাঁটা দিয়ে উঠল। তৎক্ষণাৎ কণ্ঠ রোধ হয়ে এলো। তখনই ওর ভয়ের যাত্রা কমিয়ে দুটো বলিষ্ঠ পেশিবহুল হাত কোমর জড়িয়ে ধরে। বুকের অতি নিকটস্থনে টেনে নেয় সমগ্র কায়া। ভারী গাঢ় নিঃশ্বাস অবলীলায় ছুঁয়ে দেয় শ্রেয়ার গলাখাড়। নিঃশ্বাসে গভীর ছোঁয়া স্পন্দন চক্রের বৃদ্ধি পেয়ে যায়। কেঁপে কেঁপে ওঠে অগত্য ব্যক্তির স্পর্শে সমস্ত দেহ মন। জাগতিক চিন্তা দুশ্চিন্তা ভুলে গিয়ে শ্রেয়া পড়ে থাকে উন্মুক্ত কোমরের বন্দি 2 হাতে মালিকের প্রশস্ত শক্তপোক্ত বক্ষে। ভেতর বাহির উভয় দিক হতেই এই মুহূর্তে প্রচণ্ড ভীত সে। নিমেষেই ওর সকল ভয় কল্পনা বিলুপ্ত করে দিয়ে ওকে টেনে হিঁচড়ে বাস্তবে নিয়ে এলো বুকে ঠাঁই দেওয়া লোকটার বিরক্তিকর কণ্ঠস্বরে। শ্রবণ গ্রন্থির অত্যন্ত নিকটে মুখ এনে মানুষটা বলে উঠল। এত তর্ক করতে পারো অথচ শাড়ি পরে হাঁটতে পারো না? মাগুরার একটা প্রবাদ আছে, হয় দেখে চোপা নয় দেখে খোপা। তোমার তো দেখি দুটোই আছে। এত গুণবতী, রূপে গুণে চোপায়, তাহলে শাড়ি পরে হাঁটতে গিয়ে ওষ্টা খাও কেন? কোমরে আবদ্ধ হাতের মালিকের ফিছের ব্যঙ্গাত্মক স্বর শেয়ার করানো ছা ছা করে উঠল। অপমান পরিহাসের কটূক্তি। সে তৎক্ষণাৎ মানুষটার হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝিমঝিম করে উঠে সমস্ত গা অঙ্গ প্রত্যঙ্গ। পিছু ফিরে দেখে সেই মানুষ সেই চাহনি তীক্ষ্ণ তুখোর দৃষ্টিপাত করে রেখেছে। ঠোঁটের কোণে হাসি রেখা, তাগড়া শরীরে জড়িয়ে আছে সবুজ রঙা পাঞ্জাবি। শ্রেয়ার ইচ্ছে হলো কপাল চাপড়াতে। কেন কেন ঘুরে ফিরে এই দুর্দশায় এই লোক হাজির হয়ে যায়? যখনই আসে তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, আর লোকটাও সুযোগ পেয়ে লুফে নেয়। অতঃপর শুরু করে উপহাসের বাক্য। শ্রেয়া তর্কে জড়াতে চায় না, তাই এক সাইডে দাঁড়িয়ে বলতে চাইল। দেখেন, ওকে বলতে না দিয়ে দুজো পাঞ্জাবির হাতা গুটিয়ে বলে উঠল। দেখেছি, লাল ব্লাউজ লাল শাড়ি পরেছেন, নট ব্যাড। তবে আপনাকে আরও গাঢ় দৃষ্টিতে দেখাই নিষেধাজ্ঞা আছে আমার। পরে বউ জানলে রাগ করবে। নেক্সট টাইম সাবধানে থাকবেন, নয়তো কোমর ভেঙে বিছানায় পড়ে থাকার প্রস্তুতিটা অগ্রিম নিয়ে রাখবেন। বউ? সে আহাম্মক বনে গেল। প্রবল আগ্রহ ধরে রেখে জিজ্ঞেস করলো। আপনার বউ আছে? তুর্য সবে সিঁড়ির এক পা দিয়েছিল, পাশ ফিরে না চেয়েও প্রতি উত্তর করে। মনের বউ? মনে মনে আমার একটা বউ আছে। কি অদ্ভুত কথাবার্তা! শ্রেয়ার মনে হচ্ছে এই সুদর্শন পুরুষ স্বাস্থ্যকর একটা পাগল। একে তো নিজেই যেচে সাহায্য করে, আবার উল্টোপাল্টা কথা বলে, মেজাজ দেখায়।
রকচটা স্বভাবের এমন পাগল খুব কমই দেখেছে শ্রেয়া, কিন্তু স্পর্শ শ্রেয়ার পুরো শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে মানুষটার ছোঁয়া। ঘৃণাও হচ্ছে, অন্য কারো হওয়া সত্ত্বেও কোনো পরপুরুষের স্পর্শ গায়ে মাখবে অনাকাঙ্ক্ষিত বলেই মনে নিল। তুর্য চলে যেতে নিলে ডেকে উঠল আবারও। উদ্দেশ্য তুর্যের দৃষ্টিতে নিজেকে সঠিক প্রমাণ করা। স্যার। তুর্য চরম বিরক্ত হলো, ঘুরে দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ চোখে চাইল শ্রেয়সীর পানি। তখনও শ্রেয়া দেয়ালের একপাশে সেটে দাঁড়িয়ে আছে স্থির। তুর্য পলকহীন হয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে যেতে গিয়েও সরল না। পুনরায় মেয়েটার দিকে তাকালো গাঢ় দৃষ্টিতে, হ্যাকার বিস্ময়ে বলল, কি বলবে? ধন্যবাদ লাগবে না, বারবার ডেকে বিরক্ত করবে না একদম। কথাটা তরির মতন গিয়ে বিঁধল শ্রেয়ার বক্ষস্থলের অন্তরে। ও কি বিরক্ত করছিল? কারো কটু কথা ধমক সহ্য হয় না ওর। রাগে জেদে প্রতিবাদ করলো। ধন্যবাদ দিতাম তার আগে এটাও বলতাম, আমি ইচ্ছে করে শাড়িতে পা ভিজিয়ে পড়িনি। শাড়ি আমি সামলাতে পারি। 8 বছর বয়সে নিজের জীবন সামলে নিতে জেনেছি। শাড়ি আর কি, শুধু অভ্যস্ত নই বলে একটু আধটু বিপাকে পড়তে হয়। তাছাড়া বিপদ বলে কই আসে না, তাড়াহুড়োয় পড়ে যেতে নিয়েছিলাম। শুধু শুধু সকল সত্যতা যাচাইবিহীন কাউকে তিরস্কার করবেন না। কথাগুলো বলে এক মুহূর্ত স্থির রইল না শ্রেয়া। গলার প্রচণ্ড কাঁপছিল। তুর্য নিঃশেষে চেয়ে থাকলো ওর যাওয়ার দিকে। স্পষ্ট দেখেছে সে মেয়েটার অশ্রুসিক্ত আখিদয় পল্লব ছুঁয়ে যাওয়ার এক ফোঁটা নুনতা জল। তুর্য এত মাথা ঘামালো না। পাঞ্জাবি পকেটে হাতে মোবাইল বের করে গ্যালারিতে প্রবেশ করে। সেই ছোট্ট মেয়েটার পিক সামনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলল, আপনিও কি এভাবে কাঁদেন? মেয়েটার কান্নারত মুখটা বেশ মোহনীয় ছিল। খারাপ মনে কিংবা মুগ্ধ হয়ে বলিনি। নর্মালি মানুষ যেটাকে চোখের দেখায় সুন্দর বলে সেভাবেই বললাম। যদি তুমি এমন করে কাঁদো, বিশ্বাস করে চেয়ে চেয়ে আমার চোখটা ঝলসে যাবে, তবুও এর অন্ত হবে না। ভালোবাসি না তোমাকে স্বার্থপর মেয়ে, তবে আমার একটা বউ আছে শুনেই হৃদয়ে টান অনুভব করি। কেন এলে একটুখানি সময়ের জন্য আমার অন্ধকারাচ্ছন্ন জীবনে? খুবই ধারালো অস্ত্র তুমি মেয়ে, অদৃশ্য থেকেও আঘাত করতে খুবই দক্ষ। ছাদে মানুষের সমাগম, গানের উচ্চ আওয়াজে একপাশে বিশাল বড় করে স্টেজ করা হয়েছে। এই বিল্ডিংয়ের ছাদটা বেশ বড়সড়। আর যার গায়ে হলুদ সে হলো বিল্ডিংয়ের মালিকের একমাত্র মেয়ে। ছেলেও আছে 2জন, তবে মেয়ে একজনই। শ্রেয়া তেমন কাউকে চেনে না, সব বাড়িওয়ালার আত্মীয় স্বজন। প্রিয়কে খুঁজতে বারংবার চারপাশে চাইতে চোখ পড়ে মেয়েটার। একপাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, হয়তো আয়ুষের সাথে। মানুষের ভিড়ে আর চেনা কাউকে না পেয়ে একপাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে রইল শ্রেয়া। স্টেজের দিকে চক্ষুজোড়া নিক্ষেপ করতেই দেখলো রিয়া লজ্জামাখা চেহারা নিয়ে বসে আছে হলুদের সাজে। কয়েকটা মেয়ে ওকে ঘিরে ধরে বসে আছে, ফিসফিস করে কি যেন বলছে। লজ্জায় জড়সড় হয়ে পড়ছে ও। শ্রেয়ার বুকটা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। ঠাহর করে ফেললো রিয়ার মনের অবস্থা। ভাবনা চিন্তা ঠিক একদিনও এমন নিমেষেই শ্রেয়ার ফর্সা মুখে বিষাদের ছায়া নেমে আসে। অশ্রুদয় নেড়ে উঠল ক্ষীণ। তুর্য সামনে দিয়েই যাচ্ছিল। শ্রেয়ার বিষাদ মিশ্রিত আক্ষেপের স্বর উচ্চ আওয়াজে তার কর্ণগোচর হতে বাধাপ্রাপ্ত হয়নি। থামল সে। শ্রেয়া নতমস্তকে দাঁড়িয়ে। তুর্যর মনে হচ্ছে মেয়েটার অনেক কষ্ট, কিন্তু কিসের? দিব্যি ভালোই তো ঘুরছে ফিরছে পড়ছে, ছাত্রী হিসেবেও মন্দ নয়। তাহলে মেয়েটা হুটহাট এমন নিশ্চুপ হয়ে যায় কেন? চোখে মুখে কষ্টের ছাপ প্রতীয়মান হয়। প্রেম ঘটিত সমস্যা নয় তো? হতে পারে, নিশ্চয়ই প্রেমিকের কাছে থেকে ছেঁকা খেয়েছে। তুর্য আর দাঁড়ালো না। অন্য কাউকে মায়া দেখিয়ে লাভ নেই। এখন ওর মূল লক্ষ্য বউ খুঁজে বের করা। সেই মেয়ের মুখশ্রীটা কিছু সময় একবারের জন্য হলেও চোখের পাতায় চিরতরে বন্দি করা। শ্রেয়া তপ্ত একটা নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকালো। প্রিয় ও রিয়ার আম্মু হাসি মুখে ওর দিকেই এগিয়ে আসছে। প্রকৃতি যেহেতু স্বাভাবিক ও অনুকূলে, তাহলে সে কেন নিজের মুখে কৃষ্ণ আধারে ঢেকে রাখবে? ঠোঁট ছড়িয়ে হাসলো, সূক্ষ্ম মুগ্ধময় হাসি। ওর সেই হাসির দিকে চেয়ে কারো নজর আটকে গেল এক লহমায় নিমেষে। শ্রেয়া এখানে কি করছো? চলো, রিয়ার শ্বশুরবাড়ির লোকজন এসেছে, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, নতুন কুটুমদের সাথে, কিন্তু তোমরা রয়ে গেলে। রিয়ার আম্মু ব্যবহার অত্যাধিক ভালো।
অনেক সুন্দর করে কথা বলেন। বিল্ডিংয়ের সবার সঙ্গে অতিশয় সখ্যতা ওনার। কে বলবে তিনি এত বড় একটা অ্যাপার্টমেন্টের মালিকের বউ? কোনো কিছুতেই অহংকার নেই। শ্রেয়া বিনয়ী স্বরে বলে উঠল। চলুন আন্টি। সবার সাথে পরিচয় করিয়ে দিল শ্রেয়া। ও প্রিয়কে রিয়ার মা। রিয়ার শ্বশুরবাড়ির লোক বেশ প্রভাবশালী। শুনেছে এখনকার লোকজন কাউন্সিলরের ছেলে রিয়ার হবু জামাই। বরপক্ষের একজন মহিলা তুর্যকে দেখিয়ে জিজ্ঞেস করলো। এই ছেলে তুর্য চেয়ারে বসে মোবাইলে মগ্ন ছিল। মিশু নামের একটা মেয়ে বার কয়েক ওর কথা বলার চেষ্টা করে যাচ্ছে। প্রথমে একটু কথা বললেও মেয়েটা সাবলীল কণ্ঠ ছেড়ে কেমন উদ্ভট কথা বলতে শুরু করলো। তাই যথাসাধ্য চেষ্টা চালালো তুর্য এড়িয়ে যাবার। পাত্তা না পেয়ে মেয়েটা ওর পাশে চেয়ারে বসে পড়লো ধপ করে। সাথে সাথে তুর্য উঠে দাঁড়ায়। মেয়েটাকে ঠাঁটিয়ে চড় মারতে পারলে ভেতরের এই অগ্নিশিখার উৎপত্তি হয়েছে তা নিভে যেত। এত বেহায়া নাচরবান্ধা সে দেখেনি। না, এখানে আর থাকা যাবে না। থাকবে এই মেয়েকে ছাদ থেকে ফেলে দিতে হাত কাঁপবে না তার। তুজোকে এদিকে আসতে দেখে রিয়ার আম্মু অধর প্রশস্ত করে জানালো। উনি আমাদের নতুন ভাড়াটিয়া, পেশায় ভার্সিটির লেকচারার। ততক্ষণে তুজো এসে দাঁড়িয়েছে। মস্তিষ্কের রাগ তরতর করে বেড়ে চললেও কণ্ঠস্বর নম্র। আন্টি আমি চলে যাচ্ছি, কিছু মনে করবেন না, মাথা ব্যথা করছে। রিয়ার আম্মু তড়িঘড়ি করে বলে উঠল। একটু থাকলে হয় না বাবা, সবেই তো এলে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তুর্যের, তবুও ভদ্রতা বজায় রেখে মাথা নেড়ে বলল। আচ্ছা তাহলে আর একটু থাকি আন্টি। বরপক্ষে সেই মহিলাটা খুশি হলেন যেন। নিজের মেয়েকে ডেকে আনলো তুর্য। শ্রেয়া প্রিয় স্থির দৃষ্টিতে চাইল। শ্রেয়ার মনে হচ্ছে মহিলা তার একটু বেশি আগ্রহ তুর্যের প্রতি। আর চোখে তীর রেখা নজরে তাকালো তুর্যের দিকে। সহসা ধরাস করে কেঁপে উঠল হৃদযন্ত্র। থরথর করে তরঙ্গ খেলে শরীরে ভাজে ভাজে। চোরা দৃষ্টি যে ওকে চোর সাব্যস্ত করবে ভাবতেই পারেনি। তুর্যের চোখ আটকে গিয়েছে তড়িৎ গতিতে। অন্যদিকে ফিরে তাকালো ও। গম্ভীর মুখ। লোকটা কি ভাবছে ওকে? কেন চাইতে গেল? ভদ্র মহিলা গলা খাকারি দিয়ে বলল। আমার মেয়ে মিশু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। জি চিনি আপনার মেয়েকে, আমি যেই ডিপার্টমেন্টে কর্মরত সেখানেই পড়ছে। তুর্যের নির্লিপ্ত জবাব। তা তুমি কি বিয়ে নিয়ে ভাবছো বাবা? মানে ভাবের কাছ থেকে শুনলাম তুমি এখানে সিঙ্গেল থাকো, তোমার পরিবার থাকে ঢাকায়। একজন সঙ্গী হলে ভালো হয় না? মহিলার মধুর বাক্য বুঝতে সময় ব্যয় হলো নি শ্রেয়ার, প্রিয়র উভয়ের। শ্রেয়া রীতিমতো হাসি পাচ্ছে। শ্রেয়া কিনা রকচটা স্যারের বিয়ের প্রস্তাব পেতে যাচ্ছে। ওর সেই হাসির পানি তুর্য তির্যক ভাবে চেয়ে দৃষ্টি ফিরিয়ে সম্মুখে নিবদ্ধ করলো। অকস্মাৎ বলে বসলো। আমি একদম পিওর বিবাহিত আন্টি। এটুকু শুনে থমকে গেল সবাই। হতভম্ব নির্বাক। শ্রেয়া হকচকালো। বিমূঢ়তায় বাখার আসে। সত্যিই বিবাহিত। মা ও মেয়ের মুখে কালো মেঘ নেমে এসেছে। এক্সকিউজ মি বলে জায়গা ছাড়া তুর্য ছাদের এক কর্নারে দাঁড়ায়। প্রিয় শ্রেয়াকে টেনে এনে সেখানে উপস্থিত হলো। আমতা আমতা করে ডাকলো। স্যার। তুর্য কোনো রকম ভনিতা ছাড়াই কণ্ঠ গম্ভীরতা এটি বলল। ভার্সিটিতে আমি তোমার স্যার, বাহিরে আমি তোমার জন্য ভাই প্রিয়। ভাই ডাকটা ভুলে গিয়েছো নাকি? নিস্তব্ধ শ্রেয়া। অবিশ্বাস্য চক্ষু তাকালেও একবার প্রিয়র দিকে, তো আরেকবার তুর্যর গম্ভীর মাখা চেহারায়। প্রিয় ও তুর্যের কথোপকথন ওর বোধগম্য হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা। তবে এটুকু বুঝতে পারছে দুজন পরিচিত। তাহলে প্রিয় কেন বলেনি আগে? বড্ড অভিমান হলো শ্রেয়ার। চলে যেতে নিলে প্রিয়র হাত চেপে ধরলো। তা তুর্যের দৃষ্টি এড়িয়ে যায়নি। ভ্রু কুঁচকে প্রশ্ন করে। এনিথিং রং মিস অর মিসেস শ্রেয়া? প্রিয় বিরক্তি করে বলল। মিস অর মিসেস? তুর্য আবার স্বভাব সুলভ কণ্ঠে বলে উঠল। ম্যারিড নাকি আনম্যারিড জানি না তো তাই। ভাইয়া ও। হাত চেপে বাধা দিল শ্রেয়া। তুর্য সংচকিত নয়নে তাকে তাক করে বলে। কি হলো? শ্রেয়া ভরকে গেল। উত্তরে বলল। কিছু না স্যার। তুমি প্রিয়র সাথে থাকো? মাথা নাড়ালো শ্রেয়া। অর্থাৎ হ্যাঁ। তুর্যের এই মুহূর্তে সম্মুখে দাঁড়ানো লাল টুকটুকে শাড়ি পরিধান করা মেয়েটার সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ জন্মাচ্ছে।
পিউর কাছ থেকে জেনেছে শ্রেয়া আর ওর বেস্ট ফ্রেন্ড। প্রথমে তুর্য জানতো না ওদের পাশের ফ্ল্যাটটায় শ্রেয়া থাকে, শুধু জানতো পিউ থাকে। তাই সেদিন পিউর বাসায় শ্রেয়াকে দেখে চমকে গিয়েছিল। তুর্য নিজের নীরবতা কাটিয়ে দৈবাত প্রশ্ন করলো। তোমার বাড়ি কোথায় শ্রেয়া? এত সময় অবধি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও এহেন প্রশ্নে শ্রেয়ার মাথা নত হয়ে গেল। যখনই কেউ এই প্রশ্নটা করে মনে হয় মরে গেলে কাউকে বলতে হবে না জীবনের চরম সত্যটা, তবুও সত্য তো সত্যই। শ্রেয়া চায় না নিজের পরিচয় লুকাতে, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে উঠল। আমার বাড়ি নেই স্যার, আমি এতিম। পা ভেঙে আসতে শুরু করলো বুঝি। শাড়ি আঁকড়ে ধরে ছুটে চলে গেল শ্রেয়া। দাঁড়ানোর মতো শক্তি হয়তো অবশিষ্ট রইল না মেয়েটার মনে। দেহ পিউ চলে গেল ওর পিছু পিছু। তুর্য খানিকটা ব্যথিত হলো মেয়েটার বেদনা মিশ্রিত স্বরে, তবে খুবই ক্ষীণ সময়ের জন্য। তার স্থায়িত্ব থাকেনি বেশিক্ষণ। তুর্য ভাইয়া আয়ুষের ভাই, তাছাড়া ওনাকে আমি ছোট থেকেই চিনি। তোর জানার বাহিরে নয় এটা। বাবা ও আয়ুষের আব্বু খুবই ভালো বন্ধু। সেখান থেকে ওই বাড়ির মানুষজনদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বিয়ের প্রস্তাবটাও আয়ুষের বাবা দেয়। তুর্য ভাইয়াকে লেকচারার হিসেবে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি জানতাম না উনি আমাদের পাশের ফ্ল্যাটে সেই লেকচারার। পরে আয়ুষকে জিজ্ঞাসা করার পর জানতে পারি। তারপর কথা হয়। উনি বেশ গম্ভীর রকচটা স্বভাবের ছোট থেকে। আয়ুষের থেকে অনেক জেনেছি ওনার ব্যাপারে। চাকরিরত স্থানে পরিবারের গল্প কিংবা ভাব এসব ওনার পছন্দ না। কেউ অপরাধ করলে ছাড় দেন না, সেই ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি। প্রফেশনের বাইরে ওনার ব্যবহার ততটা খারাপ নয়। আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, তুই কেন নিজেকে এতিম বলতে গেলি শ্রেয়া? আমি, আব্বু, আম্মু কেউ হই না তোর? এত বছরেও আমাদের আপন করতে পারলি না? তুই না থাকলে আমার মাথার ওপর ছাদ থাকতো না। তাই বলে এই না যে আমি এতিম, এই শব্দটা আমার জীবন থেকে মুছে যাবে প্রিয়। সত্যি বলতে কিসের শরম? শ্রেয়ার ধারালো কথা শুনে প্রিয় হাল ছেড়ে রুম ত্যাগ করলো। বিছানায় চুপটি মেরে বসেছিল শ্রেয়া। হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলো। প্রিয়র প্রতি অভিমান সরে গিয়েছে, কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও সকল কষ্ট না পাওয়ার অতৃপ্ততা। সব কিছু কঠিন কেন তার জীবনে? সহজ সুলভ হতে পারলো না? এভাবে দুঃখে দুঃখে মরণকাল বুঝি ঘনিয়ে আসবে? হাজো লেকচারার তুর্য চৌধুরী ক্লাসটা হবে না। একজন দপ্তরে এসে জানিয়ে গেল গত 3 দিন ধরে এটাই শুনছে শ্রেয়া। সেই রাতের পরে তুর্যকে প্রিয় ও সে কেউ দেখেনি। হুট করে মানুষটা গায়েব হয়ে গেল। সেই সাথে দরজায় ঝুলিয়ে যায় বড় একটা লোহার তালা। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রেয়া মিনমিন করে। কোথায় উধাও হলেন স্যার? ফাতেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরলো সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথা খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখে আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন। রাহিমা, বাইদানি, এইটা কি করছোস? মাথা ফাটাই লাইসোস আমার। ও মা গো, চামড়া খসে পইরা গেছে মনে হয়। সরি আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করার জন্য বরফ লইয়া আইছি। আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হইয়া গেছোস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের। ফাজিল বেডি, সর এনতে। সহ্য হয় না তোগো কাউরে। কোন কুনজর যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আবডালে ভেঙচি কাটলো। চাপা স্বরে বলল, বুইড়া বেড়ে নিজে বাড়িতে অশান্তি ডাইকা আনছে, আবার চাপা সারে কার কোন নজর পড়ছে। বিয়ে না করলে মনে হয় জোর করে করাইব। জমের মতন ভয় পায় তুর্য বাবারে। মুখ ফুটে কিছু কইতে পারে না, সারাদিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকারের শব্দ শুনিয়ে ড্রয়িং রুম ছেড়ে দড়ির গতিতে ছুটে এলো দৃহা ও মেহেরিমা দুজন। মেহেরিমা এদিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, দৃহা কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না। মমতা পালন করায় এখন তার বিশিষ্ট মুখ্য কর্ম। মুখে কুদু পেটে দাঁড়িয়ে আছে ঠাই। মেহেরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা? প্রশ্নটা মাথার ব্যথার মাত্রা দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরী। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখা মরে যাইতাম বউ?
কেমন অবিচার আমার সাথে।